তো বঙ্গভাষা প্রকাশনী সভা ভারতের যখন ইংরেজ শাসনকাল চলছে, মানে তখন তখন ভারতের গভর্নর জেনারেল হয়ে গেছে। আমরা জানি 33 সালে চার্টার অ্যাক্টের পর, 1833 সালে চার্টার অ্যাক্টের পর ভারতের গভর্নর জেনারেল পদটা হয়েছে। এবং তার আগে তক 13 সালে একটা চার্টার অ্যাক্ট এসেছিল, শিক্ষা নিয়ে কথা বলেছিল, ধর্ম সংস্কার নিয়ে কথা বলেছিল, খ্রিস্টান ধর্মের প্রচারের জন্য সুযোগ পেয়েছিল ইংরেজরা। তার আগে 93 সালে চার্টার অ্যাক্ট মূলত পুলিশি সংস্কার হয়েছে এবং ওয়েলেসলি একটু 1800 সালগুলোতে সাম্রাজ্য বিস্তার করেছিল। ছোটখাটো কিছু কলেজ তৈরি হয়েছিল সেই সময়। 1873 সালে মূলত জমি বন্টন ব্যবস্থা হয়েছিল, ওয়ারেন হেস্টিং প্রথম পাইছিল। তার আগে কিন্তু মুঘল সাম্রাজ্যের হাতে সব কিছু ছিল। 1765 সালে দেয়া নিলাম করেছিল, 1764 বক্সারের যুদ্ধ হয়েছিল, 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল। আস্তে আস্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাবটা ভারতের উপর বাড়িতে লাগলো। যখন তখন 1800 সালে চার্টার অ্যাক্টে 1 লক্ষ টাকা শিক্ষা খাতে দেওয়া হয়েছিল তারপর থেকে। সেই সময় রামমোহন, ডেভিড হেয়ার, ইংরেজিও কিছু লোক শিক্ষাবিদ ছিল, ম্যাকলে, তারা শিক্ষা নিয়ে গবেষণা করেছিল। আর তখনকার যুগের যে বাংলার গভর্নর জেনারেল ছিল লর্ড আহমহাস্ট 20 থেকে 28, উনিও অনেক শিক্ষা নিয়ে অনেক প্রচার প্রসার করেছে। শিক্ষাবিদ টাইপেরও উনিও শিক্ষার মধ্যে জড়িত ছিল অনেক। তো 29 সালে মোটামুটি লর্ড উইলিয়াম বেন্টিং গভর্নর জেনারেল হলো বাংলা। উনি এবার প্রথম ভারতের গভর্নর জেনারেল হলো, ভারতের গভর্নর জেনারেল পদ করে দিল। তখন সাম্রাজ্যের অনেক বিস্তার হয়েছিল, আর বাংলার মধ্যে টিকে থাকা উচিত নয়। তখন ভারতের অনেক রাজ্য অধীনতামূলক মিত্রতা নীতির ফলে অনেক রাজ্য অন্তর্ভুক্ত হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখন ওইটা ভারতের গভর্নর জেনারেল পদ করল। তারপর থেকে ভারতের আভ্যন্তরীণ গোলযোগ রক্ষা, ভারতের মধ্যে বিভিন্ন ধরনের সমাজ সংস্কারমূলক কাজ, শিক্ষা সংস্কারমূলক কাজ, এবং ইংরেজদের মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু ভুল ধরা, আর কিছু আবেদন করা, কিছু নিবেদন করা, কিছু প্রতিবাদ করা, তার জন্য কিছু ভারতের একটা ইউনিট, মানে বাংলাতে একটা ইউনিট দরকার ছিল। সেই সময়ের যে সমসাময়িক কিছু শিক্ষিত লোক, জমিদার, কিছু সুশিক্ষিত লোক, রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, গৌরীশঙ্কর তর্কাবাগীশ, পেরিচাঁদ মিত্র, শিশির কুমার ঘোষ, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ইউনিট, তারা জেলা সভা, সমিতি, অ্যাসোসিয়েশন এইসব করতে লাগলো। এবং তাদের লক্ষ্য ছিল এই বাংলাটাকে ঠিক করে চালিত করা, শিক্ষার আলো আনা, সমাজ সংস্কার করা, সঠিক ধর্ম সঠিক জায়গায় নিয়ে যাওয়া, ব্রিটিশদের কিছু অত্যাচার যদি হয় ইংরেজদের উপর সেটা তুলে ধরা, গরিব মানুষ যাতে সবকিছু সুযোগ সুবিধা পায় সেই দিকে দেখা, অস্পৃশ্যতা দূর করা, বাল্য বিবাহ রোধ করা, মেয়েদের শিক্ষার উপর জোর দেওয়া, মানে সব সভা সমিতি যতই বলে যা যা হয়েছিল উদ্দেশ্য প্রায় একই রকমের, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নামে বিভিন্ন ভাবে সভা সমিতি তৈরি হয়েছিল। তো আজ আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় ওই 1836 থেকে কংগ্রেস পার্টি, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল আমরা জানি 1885-তে। ততদিন পর্যন্ত বাংলায় কিভাবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধী পক্ষ কিভাবে কি অ্যাক্টিভিশন করেছে, কিভাবে সমাজ সংস্কার করেছে, কিভাবে শিক্ষা সংস্কার করেছে, সভা সমিতি কিভাবে অ্যাক্টিভিটি করেছে, সেইটা একটু এই জায়গার পড়াটা খুব সিরিয়াস, এই জায়গাটা ছন্দ আসা খুব সিরিয়াস। এই জায়গায় একটু মানে একটু তাল কাটা, ইতিহাসটা একটু তাল কেটে যায় এই সময় বহুত সংবাদপত্র প্রতিষ্ঠা হয়েছে, কোনো সময় বহুত কলেজ বিশ্ববিদ্যালয় হয়েছে, কোনো সময় সভা সমিতি হয়েছে। এটাকে এক ছাতার তলে এখন একটা সুরে গাঁথা, এটা ছাত্রছাত্রীরা খুব কম কন্ট্রোল করতে পারে। খুব কঠিন এই জায়গাটা সেটিং করাটা কঠিন খুব। ফলে একটু ছন্ন ছাড়া তখন আমরা প্রশ্ন উত্তরে চলে যাই এবং প্রশ্ন উত্তর সেটিং করতে থাকি, কিন্তু এটার মধ্যে একটা সুর আছে। সেই সুরটা আজকে আমি এখন এই বাংলার মধ্যে কিভাবে সভা সমিতি হয়েছিল পরপর সেইটা আমি একটু আলোচনা করছি। তো প্রথম মোটামুটি 33 সালের পর থেকে ওই বাংলার বঙ্গভাষা প্রকাশনী সভা বলে একটা সভা প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। গৌরীশঙ্কর তর্কাবাগীশ এবং প্রসন্ন কুমার ঠাকুর ইত্যাদি ব্যক্তিগণ এটা প্রতিষ্ঠা করেছিল। তো বঙ্গভাষা প্রকাশনী সভার উদ্দেশ্য ছিল সেই সময়ের কিছু বাংলা ভাষার মাধ্যমে কিছু শিক্ষা যাতে সবাই এর মধ্যে ছড়ায়, বাংলা ভাষাটাকে একটু মডিফাইড করার চেষ্টা করেছিল। বাংলা ভাষার মধ্যে কিছু প্রচার সভা, কিছু প্রসার সভা তৈরি করার চেষ্টা করা হয়েছিল, যাতে সমাজ সংস্কারমূলক আরো কিছু সমাজ সংস্কার, আরো বালিকা যারা মানে মেয়েরা যারা শিক্ষা দীক্ষা করতে পারে, মেয়েরা যারা আগায় আসে, মানে যে সমাজের যেটা
কুসংস্কারের জন্য বেড়া জাল আছে, সেগুলো যেমন প্রশমিত করতে পারে, সেইটার বাংলা ভাষার মধ্যে প্রচার প্রসার করার জন্য এই বঙ্গভাষা প্রকাশনী সভাটা চালু করেছিল গৌরীশঙ্কর তর্কবাগীশ আর প্রসন্ন কুমার ঘোষ। এটাই ছিল বঙ্গভাষা প্রকাশনী সভার উদ্দেশ্য। ঠিক তার 2 বছর পর সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাবটা বাড়ছিল, সমাজ সংস্কার হইতেছিল, দেশের শিক্ষার হারও বাড়ছিল। ফলে জমিদাররা তাদের যে একচেটিয়া ক্ষমতা, সেই একচেটিয়া ক্ষমতা একটা কুণ্ঠিত বোধ হইতে লাগলো যে আমাদের একচেটিয়া ক্ষমতা আর নাও থাকতে পারে, আমাদের একচেটিয়া ক্ষমতাটা আমরা হারাইতে পারি। এইটা একটা শঙ্কা প্রকাশ করিল জমিদাররা। বাংলার যারা জমিদার ছিল, বাংলার বিভিন্ন জায়গায় যে জমিদার ছিল, তারা সবাই শঙ্কা প্রকাশ করতে লাগলো যে শিক্ষার আলো তো সব জায়গায় চলে গেছে। 1813 সালে চার্টার অ্যাক্ট হয়েছে, মোটামুটি 20 বছর 30 বছর ভেঙে গেল। এই 20-30 বছরে বহু গ্রামে গঞ্জে শিক্ষার হার ছড়িয়েছে। ফলে জমিদার যে অত্যাচার, জমিদারদের যে শোষণ, তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হইতেই পারে। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ডেভেলপমেন্ট করছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে উন্নতি করছিল, তাতে কড়া কিছু আইনও আসতে পারে যাতে জমিদারদের সব ক্ষমতা দখল করে নিতে পারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কিছুটা ভয়ে জমিদারদের নিজেদের মধ্যে একটা ইউনিট গঠন করার প্রয়োজন বোধ করিল, এবং সেইটার জন্যই প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের নেতৃত্বে শুরু হয়ে গেল জমিদার সভা। এই জমিদার সভায় ভারতবর্ষের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। তার মানে জমিদার সভা থেকে ইয়ার পর মানুষ ওই কেন্দ্রীয় বিধান পরিষদ এবং কেন্দ্রীয় প্রাদেশিক যে বিধান পরিষদে মানে যখন ভোট হইতো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির তো একটা ভোট সিস্টেম ছিল। 73 সাল থেকে একটা ভোট সিস্টেম, একটা মনোপলি সিস্টেম চলে এসেছিল, সেই ক্ষেত্রে ইয়ারা অংশগ্রহণ করতে পারতো ভোটে। এই জমিদার সভা, আমরা জমিদার সভা প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান, ফার্স্ট রাজনৈতিক প্রতিষ্ঠান, ফার্স্ট একটা দল। আজকে যেমন আছে কংগ্রেস পার্টি, এখন সিপিএম পার্টি, বিজেপি পার্টি, তৃণমূল পার্টি, এই তখনকার ভারতের ক্ষেত্রে ফার্স্ট রাজনৈতিক দল এইটাই জমিদার সভা। জমিদার সভা থেকে লোক ওই কেন্দ্রীয় প্রাদেশিক বিধানসভাতে ভোটে থাকে। তো এইটা সভাপতি করেছিল রাধাকান্ত দেব, আর সহসভাপতি ছিল কালীকৃষ্ণ ঠাকুর, আর দ্বারকানাথ ঠাকুর প্রতিষ্ঠাতা করেছিল এইটা। আরো কিছু প্রমুখ কিছু ব্যক্তিগণ এটাতে অংশগ্রহণ করেছিল। তো যা জমিদারদের সবসময় জমিদারদের কি করে ইউনিটি থাকবে, জমিদারদের কি করে এলাকা দখল থাকবে, জমিদাররা কি করে সুশাসিত করবে, সেইটার কথাই মূলত এই জমিদার সভার মূল উদ্দেশ্য ছিল। ঠিক তার 5 বছর পর 1843 সালে জর্জ থমসন বলে একজন ইংরেজ লোক, তার নেতৃত্বে জমিদারদের ইউনিটে ঠিক ছিল, জমিদারদের কাজ ঠিক হয়েছিল, কিন্তু কৃষক তো দুর্দশাগ্রস্ত ছিল। কৃষকের ঘরে যারা বাচ্চা, তাদের শিক্ষা, তারা কি করে ঘরটা চালাবে, তারা কি করে সংসার চালাবে, তারা সমাজের আন্দোলনের মধ্যে কি করে আসবে, তারা সমাজের মুখ, সেইটা তাদের সম্মান দেওয়ার জন্য কৃষক একটা ইউনিট গঠন করার প্রয়োজন বোধ করল। এবং ঠিক 1843 সালে এই সমিতিটার নাম দিল বাংলা ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। বাংলা ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, এইটার সভাপতি করল পেরিচাঁদ মিত্রকে। তাহলে এইটা কি কথা বলছিল, এবারে এটা কৃষকদের নিয়ে কথা বলছিল। কৃষকরা কি করে জমিতে চাষ করবে, কৃষকরা কত ট্যাক্স দিবে জমিদারকে, কৃষকদের কত টাকা দিলে আমাদের সংসার চলবে, কৃষকদের ঘরের স্বাস্থ্য কি করে ভালো থাকবে, কৃষকদের ঘরের শিক্ষা কি করে ভালো থাকবে, কৃষকরা কি করে প্রতিবাদ করবে, এইসব নিয়ে আলাপ আলোচনা করতে লাগলো। বিভিন্ন ধরনের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়াই করতে লাগলো, বাংলা তখন পশ্চিমবঙ্গে না। যাই হোক, মোটামুটি 1846 সালে আস্তে আস্তে এই সভার যে গরিমা, সেটা আস্তে আস্তে ম্লান হতে লাগলো 46 সালের দিকে। তো 46 সালের পর থেকে আস্তে আস্তে প্রয়োজন বৈধকালে একটা কোনো জমিদারকে এবং কৃষককে যে আলাদা আমরা সিস্টেম করে দিচ্ছি। জমিদার সভা চলছে কাজ, কৃষক বাংলা ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটিরও কাজ চলছে, কিন্তু এই দুটা সোসাইটিকে একটা ছাতার তলে নিয়ে আসার চেষ্টা হতে লাগলো, যাতে করে ইয়াদের মধ্যে আবার ইউনিট আসে। ইয়াদের মধ্যে যদি ইউনিট না আসে, তাহলে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারের বিরুদ্ধে কি করে আবেদন করব। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় কিন্তু বিভিন্ন ধরনের একটু একটু করে শোষণমূলক নীতি চালাচ্ছিল, সাম্রাজ্য বিস্তার তো চালাচ্ছিল, তার থেকে কিছু শোষণমূলক নীতি, ট্যাক্সের পরিমাণটা বাড়াচ্ছিল বিভিন্ন জায়গায় কৃষকদের উপর, জমিদারদের দিয়ে। এই সুযোগটা ওরা নিতেছিল, যেহেতু জমিদার কৃষকের মধ্যে ফিউশন আছে। ফলে এই সুযোগে জমিদারকে দিয়ে কৃষকদের ট্যাক্সটা বাড়াই দিচ্ছিল, কৃষকরা তো তাহলে হতাশা দুর্দশা গ্রস্ত হইতেছিল। সেই জন্যে 1851 সালে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন বলে একটা সভা হইল, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। এইটা একটা অনেক বড় সভা। কেন? এইখানে জমিদার সভাও এইটাতে ঢুকে গেল, আর
বাংলা ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি যে সোসাইটি আছে সেটাও এই সবার মধ্যেই ঢুকে গেল, কারণ এটার নাম দিল বাংলাটা কেটে শুধু ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন করে দিল, বাংলাটা শুধু কেটে দিল। 43 সালে ছিল কি বাংলা ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, এখানে শুধু ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন করে দিল। এটা বড় দল। আর 51 সালে প্রতিষ্ঠা হলো। আমরা জানি 51 সালে গভর্নর জেনারেল ছিল ডালহৌসি। ডালহৌসি মানে শিক্ষার জন্য রেল লাইন প্রতিষ্ঠা, শিল্প। ডালহৌসি একটা মানে একটা খুব নামকরা গভর্নর জেনারেল। এর সময়টাই প্রচুর কাজ হয়েছে 48 থেকে 56 সাল পর্যন্ত। সেই সময় তাহলে একটু ট্যাক্সের পরিমাণও বাড়াচ্ছিল, যেহেতু কাজ করছিল বিভিন্ন জায়গায় সমাজ, আর তাই ট্যাক্সের পরিমাণটা তো কৃষকদের কাছ থেকে নিবে, যারা ঘরে কুটির শিল্প করে তাদের কাছ থেকে নিবে। তখন তার কুটির শিল্পই ছিল মূলত মাদুর তৈরি, হাঁড়ি তৈরি, লোহার জিনিস তৈরি, এইসব তাদের কাছে। তাহলে গরিব মানুষদের মধ্যে ট্যাক্সের পরিমাণটা বোঝাই দিয়েছিল। সেই সব প্রতিবাদ এবং জমিদারও যাতে ইউনিটটা ঠিক থাকে, কৃষকদের সঙ্গে রিলেশনটা ঠিক থাকে, মানুষের দুর্দশাকে তুলে ধরা, এইটাই ছিল উদ্দেশ্য বাংলা ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির। এইটা ছিল এই ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের। এইটা ছিল হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় মোটামুটি প্রতিষ্ঠা করেছিল। আর আমরা জানি দেবেন্দ্রনাথ ঠাকুর সেই সময়ের সুশিক্ষিত লোক, সেও এসেছিল। তাছাড়া রাধাকান্ত দেব, কালীকৃষ্ণ ঠাকুর সবাই অংশগ্রহণ করেছিল, এমনকি বেরিচাঁদ মিত্র এটাতে ছিল। তারা সবাই মিলে আস্তে আস্তে এই 1853 সালে সেই সময় নীল চাষ করানো হইতো। নীল চাষ সালকে আগেই করানো হইতো, 1770-এর দশক থেকে নীল চাষ শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এই সময় নীলকর সাহেবরা মানে ট্যাক্সের পরিমাণটা অনেক বাড়িয়ে নিয়েছিল, ফলে গরিব মানুষের দুর্দশার পরিমাণটা অনেক বাড়িয়েছিল। নদিয়া, পাবনা, যশোর, বাংলা, উত্তর 24 পরগনা সেই সময়কার এইগুলাতে প্রচুর অত্যাচারটা বাড়িয়ে দিয়েছিল। তখন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, বেরিচাঁদ মিত্র এরা প্রমুখরা এর বিরুদ্ধে লড়েছিল। মূলত ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন পুরাটাই এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। এবং 1853 সালে আমরা জানি হিন্দু পেট্রিয়ট বলে একটা এইটা বলে একটা সংবাদপত্র প্রতিষ্ঠা হতে লাগলো, যে সংবাদপত্রটা নীলকর সাহেবদের যে অত্যাচারটা তুলে ধরতে লাগলো, তুলে ধরে মানুষের মধ্যে প্রকাশ করতে লাগলো। এমনি করে আবার সেই সময় একটু মানে সেই সময় একটা মহামারী বা খরা টাইপের জিনিসও হয়েছিল 55-56 সালগুলোতে। সেইটাতেও ইয়ারা যাই করে মানুষকে সেবা করেছিল, খাদ্যের সমাধান করেছিল, খাদ্য সমস্যার সমাধান করেছিল, স্বাস্থ্যের সমাধান করেছিল। তাহলে এইসব জিনিস কিন্তু সেই সময় এরা করছিল। এই গেল ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের কাজ, তার উদ্দেশ্য তৈরি। এইভাবে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ইংরেজদের কাছে যাই অনুনয় করে হোক, প্রতিবাদ করে হোক, আবেদন করে হোক, আন্দোলন করে হোক, মোটামুটি ভালোই চালাচ্ছিল, ভালোই চলছিল। আমি শিক্ষার একটা আলাদা ক্লাস আসবে এখান থেকে। শিক্ষাও ঠিক চলছিল, মোটামুটি বিশ্ববিদ্যালয়, কলেজ সবই তৈরি হতেছিল সেই সময়। বিভিন্ন ধরনের শিক্ষার উন্নতি, শিক্ষার প্রসার হতেছিল, শিল্প আস্তে আস্তে শিল্পের প্রসার হতেছিল, স্বাস্থ্য বিভাগের উন্নতি হতেছিল। মোটামুটি বলতে গেলে সময়টা একদিক থেকে কৃষক অত্যাচারিত বাদ দিয়ে বাকি সব ঠিক ছিল। আর কৃষক অত্যাচারিতের বিরুদ্ধে আরো আবেদন করতো, আন্দোলন করতো, ফলে কৃষককে বাঁচাবার চেষ্টা করেছিল এই ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। জমিদারদের সঙ্গে কৃষকদের সম্পর্ক মোটামুটি ঠিক চলে এসেছিল। এরপর যাই হোক মোটামুটি ভারতটা ঠিক চলছিল। ঠিক এরপর অনেকদিন পর শিশির কুমার ঘোষের নেতৃত্বে 1875 সালে ভারতের মধ্যে জাতীয়তাবাদ বিকাশের চেষ্টা করতে লাগলো, যে ভারতবাসী আমরা সবাই। এইখানে তো বাংলা প্রেসিডেন্সি, মুম্বাই প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি, ভারতবর্ষের অনেক রাজ্য সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্তর্ভুক্ত হয়েছিল, যাতে করে আমরা ভারতবাসী এক সুরে কথা বলবো, বঙ্গের নিয়ে না, মুম্বাইয়ের নিয়ে না, মাদ্রাজের নিয়ে না। সেরকম কিছু সভা তৈরি করার প্রয়োজন বোধ করতে লাগলো, অর্থাৎ জাতীয়তাবাদ বিকাশের চেষ্টা করতে লাগলো, দেশাত্মবোধক ভাবনা আসতে লাগলো। যদিও ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ছিল, সেটা তো বাংলার জমিদার, বাংলার কৃষক, বাংলার কথা বলা হইতো না। দেশের ইউনিটি আসার তো আইন দেবে, কারণ তোর অলরেডি ভারতবর্ষের সবখানে প্রেসিডেন্সি তৈরি হয়েছিল, আরো প্রেসিডেন্সি বাড়িয়েছিল সেই সময়। তার জন্য শিশির কুমার ঘোষ ইন্ডিয়ান লীগ 1875 সালে প্রতিষ্ঠা করলো। ইন্ডিয়ান লীগের মূল ছিল জাতীয়তাবাদ বিকাশ, দেশাত্মবোধক ভাবনা। এটাই উদ্দেশ্য ছিল, জাতীয়তাবাদ বিকাশ আর দেশাত্মবোধক ভাবনা আনা, দেশাত্মবোধক ভাবনা আনা। আর ইন্ডিয়ান লীগের যে শিশির কুমার ঘোষের এই সময় একটা পত্রিকাও লিখেছিল, যেমন এখানে হিন্দু প্রোটেক্ট ছিল, এখানে ছিল অমৃত বাজার পত্রিকা। এই অমৃত বাজার পত্রিকাতে সবকিছু তুলে ধরত, ইংরেজদের ভুল ত্রুটি, ভারতের সবাই মধ্যে মিলন কেন হবে, মিলন কেন হওয়া উচিত, এইসব ভাবনা, শিক্ষা কি করে আগাচ্ছি আমরা, কত শিক্ষায় পেছিয়ে আছি বা শিক্ষাতে আরো কত আগানো দরকার, মানুষকে উৎসাহিত করছিল। বিভিন্ন ধরনের
এই অমৃতবাজার পত্রিকাটা এই সময় শিশির কুমার ঘোষের নেতৃত্বে একটা অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করেছিল গোটা ভারতবর্ষে জুড়ে। এটা শুধুমাত্র বাংলার না, এটা গোটা ভারতবর্ষে। এই লিগটা এই প্রতিষ্ঠানটার নাম ছিল ইন্ডিয়ান লিগ। 1875 সালে প্রতিষ্ঠা করেছিল কি ইন্ডিয়ান লিগ, কিন্তু হেড অফিসটা কলকাতাতে ছিল। তার জন্য আমরা এটা বঙ্গের সভায় বলি, বঙ্গের সভা সমিতির মধ্যে এটা পড়বে ইন্ডিয়ান লিগ। আর ঠিক সেই বছরেই সেই সময় আইসিএস পরীক্ষা মানে সিভিল সার্ভিস যে পরীক্ষা, সেই সিভিল সার্ভিস পরীক্ষার বয়সের হেরফের নিয়ে অনেক ঝামেলা ঝঞ্ঝাট হতো। কোনো সময় ওইটা 21 বছর করে দিত, কোনো সময় 22 বছর, কোনো সময় আবার 19 বছর। মোট কথা ওর যে ঊর্ধ্বসীমা বয়সে, যাতে এবার 19 বছর হইতেও বিরাট নলেজ একটা ছাত্র করতে পারে না। আমাদের সেই সময় শিক্ষা ব্যবস্থা অনেক খারাপ হলো, ভারতীয়রা এই এত কিছু নলেজ এত কম বয়সে করতে পারতো না। ফলে এইগুলার এগেইনস্টে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বসু এরা সারা জীবনটা উৎসর্গ করেছে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি মানে সিভিল সার্ভিস পরীক্ষায় পাসও করেছিল, 4 জন পাস করেছিল, তার মধ্যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি একজন। কিন্তু ওই বয়সের হেরফেরের জন্য কিছুদিন পর্যন্ত কাজ করতে পারে না। সেই জন্য কলকাতার যত স্টুডেন্ট ছিল সেই স্টুডেন্টকে একটা অ্যাসোসিয়েশন সৃষ্টি করেছিল, যাতে করে উৎসাহিত করা হয়তো কি করে পড়া হবে সিভিল সার্ভিসের জন্য। আর সিভিল সার্ভিস পরীক্ষার একটা ইউনিট, যে বয়সটা কমানো হোক, এই বয়সে রাখা হোক, ওদের যে প্রয়োজনীয়তা ছিল ছাত্রদের, সেই ছাত্রদের মোটিভেশন করার জন্য এখানে ক্যালকাটা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন তৈরি করেছিল আনন্দমোহন বসু আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ওই 1875 সালে যখন ইন্ডিয়ান লিগ চলছিল শিশির কুমার ঘোষের ঠিক সেই সময়। তাহলে এইগুলা এবারে শিক্ষার কথা বলছে, এগুলা ভারতের জাতীয়তাবাদের কথা বলছে, আর ওই জমিদার কৃষকের ফিউশনের নিয়ে কথা বলছে না। উপরের যে সভাগুলো ছিল 3টা, জমিদার সভা, বাংলা, ব্রিটিশ ইন্ডিয়া, সেটা কৃষক শোষণ, জমিদার শোষণ নিয়ে মূলত কথা বলছে। কিন্তু ইন্ডিয়ান লিগ থেকে জাতীয়তাবাদ বিকাশ শিক্ষা, ক্যালকাটা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন পুরো শিক্ষার জন্য এই অ্যাসোসিয়েশনটা। এই সব সভাগুলা, এই ইন্ডিয়ান লিগ, ক্যালকাটা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, এগুলাকে আবার এক ছাতার তলে পরে বছর 1876 সালে কলকাতায় একটা বিরাট বড় প্রতিষ্ঠান, কংগ্রেসের আগে, জাতীয় কংগ্রেসের আগে এটাই সব থেকে বড় রাজনৈতিক প্রতিষ্ঠান। প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল জমিদার সভা, কিন্তু সব থেকে বড় কংগ্রেসের আগে যদি বলে কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল সেটা ভারত সভা 1876 সালে। খুব সিরিয়াস জিনিস ভারত সভা 1876 সাল। এইটা সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বসু মূলত এই দুজন ছিল। সুরেন্দ্রনাথ ব্যানার্জি এটা সভাপতি ছিল। এইটার মূল কাজ ছিল সেই সময়ের যারা মানে ভারতবর্ষে সারা দেশ জুড়ে, আমি পরে পড়ব মুম্বাই প্রেসিডেন্সিতে কি অ্যাক্টিভিটি হচ্ছিল, বা মাদ্রাজে কি হচ্ছিল, বা ইংল্যান্ডেও কিছু সভা সমিতি গঠন হয়েছিল সেই সময়। সেটা আমি পরবর্তী ক্লাসগুলোয় সব আসছি, পরবর্তী ক্লাসগুলোয় পড়ব ওই সভা সমিতি, আমি সেটাকে নিয়ে আসবো। মোট কথা এখন এই 7টা সভা সমিতি সিরিয়াল করতে হবে, এবং তার উদ্দেশ্য 2 জন করে মানে এটা গঠনকারী যে ব্যক্তিত্ব, তাদের নাম, তাদের এইটার প্রতিষ্ঠানের উদ্দেশ্য একটা সুরের মধ্যে নিয়ে আসার চেষ্টা করলাম। ভারত সভার মূলত উদ্দেশ্য ছিল সিভিল সার্ভিসের বয়সটা ঠিক করা, আর এই সময় ইলবার্ট বিল বলে একটা বিতর্ক ছিল সেটা ঠিক করা, অস্ত্র আইন বলে লর্ড লিটন একটা কঠিন আইন করেছিল সেটা ঠিক করা, আর করেছিল নাট্যাভিয়ন নিয়ন্ত্রণ আইন ছিল সেটা ঠিক করা, দেশীয় সংবাদপত্র আইনের বিরুদ্ধে রেখেছিল, প্রচুর কাজ করেছিল ভারত সভা সেই সময়। আর এই 76 থেকে 80 সাল পর্যন্ত প্রচুর দমনমূলক আইন এনেছিল ইংরেজরা, মূলত লর্ড লিটন আর লর্ড নর্থবুক। ইয়ারা প্রচুর দমনমূলক, মানে যে বিদ্রোহগুলো হইতেছিল, যে বিদ্রোহগুলো এমনি কোনো মারপিট বিদ্রোহ হয়নি, যে ছোটখাটো যে বিদ্রোহগুলো সভা সমিতি থেকে আসছিল সেই এলাকা দমনের জন্য সংবাদপত্র সেই সময় একটা বিরাট ভূমিকা পালন করছিল। ইংরেজদের পুরা ভুল ত্রুটি তুলে ধরেছিল, এবং সেই সংবাদপত্র পড়ে মানুষ মোটিভেশন পেত, জনগণ উদ্দীপ্ত হইত। সেই জন্য সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন এনেছিল। যেখানে সেখানে অস্ত্রের সমারোহ আসছিল, সেই অস্ত্র আইন, যাতে করে অস্ত্র থাকলে তো ইংরেজদের কেউ তো ক্রান্তিকারী আন্দোলন করতে পারে, সেই অস্ত্র আইন করেছিল। এইভাবে সভা মানে দমনমূলক কিছু আইন ইংরেজরা কঠিন আইন এনেছিল, সেই আইনগুলোর এগেইনস্টে কিন্তু ভারত সভা সোচ্চার হয়েছিল। তাহলে ভারত সভা মোটামুটি সেই সময় শিক্ষা এবং ইংরেজদের যে দমনমূলক আইনগুলোর প্রতিবাদের জন্য ভারত সভা অগ্রণী ভূমিকা পালন করেছিল। তাই জন্য ভারত সভার যে ভূমিকা, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার ঠিক আগেটাতে বাংলাতে যতগুলো সভা ছিল তার মধ্যে ভারত সভার ভূমিকা ছিল অপরিসীম। তো এই গেল আমরা মোটামুটি 1836 থেকে 1876 পর্যন্ত যে সভা সমিতির ক্রিয়াকলাপ, প্রতিষ্ঠান, প্রতিষ্ঠাতার নাম, তাদের উদ্দেশ্য। আশা করি এটা রিপিট করে একটা খাতার মধ্যে সেটিং করে পড়ে, এবং বই থেকে আরো অনেক লোকের নাম নিয়ে, তথ্য নিয়ে, আরো নতুন নতুন তথ্য নিয়ে এটা আস্তে আস্তে নিশ্চয়ই সবাই আশা করি রেডি করে দিতে পারবে।